শুধু আমেরিকা আর ইসরায়েল যে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তা নয়, ইরানও প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তো ভালো কথা, তো তোমরা তো 40 দিন বোমা বর্ষণ করে পারোনি, আবার আসো 40 দিন, 40 মাস, 40 বছর চালাতে থাকো, দেখো কি হয়। কখনোই না। ইরানি জাতি ধ্বংস হয়ে যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। এই হচ্ছে সেই বাহরাইন, যে বাহরাইন 1971 সাল পর্যন্ত ইরানের অংশ ছিল। পাকিস্তান করবে মধ্যস্থতা ইরান এবং আমেরিকার মধ্যে। আমেরিকা আলোচনার মাঝখানে 2 বছরে 2 বার ইরানের উপর হামলা করেছে। আর পাকিস্তানও আলোচনার মাঝখানে এরকম একটি হামলা চালিয়ে 9 মাসব্যাপী যুদ্ধ করেছিল। আজ বৃহস্পতিবারের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। পাকিস্তান ব্যাপকভাবে চেষ্টা করছে ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে, আরেকবার দুই পক্ষকে আলোচনায় বসাতে। আমেরিকা আলোচনার মাঝখানে হামলা চালিয়ে ইরানে যুদ্ধ শুরু করেছিল গত 28 ফেব্রুয়ারি। এর আগে 2025 সালের জুন মাসে একই ঘটনা ঘটিয়েছিল আমেরিকা। আর পাকিস্তান এসেছে আমেরিকার পক্ষ হয়ে ইরানের সঙ্গে সমঝোতা করিয়ে দিতে। এই পাকিস্তান 1971 সালের 25 মার্চ পূর্ব পাকিস্তানের গণহত্যা শুরু করেছিল। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 300 আসন বিশিষ্ট পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টের 160টির বেশি আসন পেয়েছিলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাকে ক্ষমতা দিতে গড়িমসি করছিল। শেষ পর্যন্ত কথা হলো, চলো আলোচনায় বসি, আলোচনার মাধ্যমে কি করা যায়। ঢাকায় আলোচনা হচ্ছে ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে। একই সময়ে পশ্চিম পাকিস্তান থেকে সেনা, ট্যাঙ্ক, গোলাবারুদ জাহাজে করে চিটাং পোর্ট দিয়ে ঢাকায় আনা হয়েছে। অর্থাৎ একদিকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের নেতার সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে তাদের সামরিক সরঞ্জাম ঢুকছে এবং 25 মার্চের রাতে হাজার হাজার নিরপরাধ বাংলাদেশিকে তারা হত্যা করেছে। এবং ওইখান থেকে সেই যুদ্ধটি শুরু হয়েছিল। ঠিক একই রকম আপনি যদি 71 সালের যুদ্ধকে এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সঙ্গে মেলাতে চান, তাহলে হুবহু মিলিয়ে দিতে পারবেন। ইরানের সঙ্গে আমেরিকা আলোচনা করছে, সে একই সময়ে সামরিক সরঞ্জাম আনা হচ্ছে এবং এখানে যুদ্ধের প্রস্তুতি চলছে। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি সেটি হচ্ছে যে অনেকের কাছে মনে হতে পারে যে পাকিস্তান ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে, পাকিস্তান মুসলিম কান্ট্রি হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে। মোটেই তা নয়। পাকিস্তান আমেরিকার, খারাপ ভাষায় বললাম না, পাকিস্তান আমেরিকার পদলেহী হিসেবে ট্রাম্পের নির্দেশ পালন করতে সে এই আলোচনার ব্যবস্থা করেছে। এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির, তিনি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু। একটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে আপনি যখন ঘনিষ্ঠ বন্ধু হবেন, তখন তার মানে কি সেটি আপনি সহজেই বুঝতে পারবেন। গ্রামের মোড়লের সঙ্গে যদি একজন খুব সাধারণ মানুষের বন্ধুত্ব হয়, তাহলে বুঝবেন এখানে ওই মানে গরিব মানুষটি এবং নিঃস্ব মানুষটি শুধুমাত্র মোড়লের কথা বিনা বাক্যব্যয়ে মেনে নেয়। এটি হচ্ছে এখানকার বন্ধুত্ব। তো আমেরিকার ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সঙ্গে ট্রাম্পের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটি হচ্ছে জাস্ট ট্রাম্প কথা বলবে, আসিফ মুনির পালন করবে, এর বেশি কিছু নয়। কাজেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা হচ্ছে, একবার হয়েছে, আবার আলোচনার তোড়জোড় চলছে। এর অর্থ এই নয় যে পাকিস্তান ইরানের স্বার্থ দেখছে। পাকিস্তান সর্বাত্মকভাবে চেষ্টা করবে যাতে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ এই আলোচনা থেকে বের করে নেওয়া যায়। শুনতে খারাপ লাগবে, অনেকে আমার সঙ্গে একমত হতে পারবেন না, বিরোধিতা করবেন, কিন্তু আমি সত্যি এবং বাস্তব কথা বলছি। পাকিস্তান কোনো অবস্থায় মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করে না। তার একটি চেতনা আছে, ইন্ডিয়া বিরোধী চেতনা। এর বাইরে তার মধ্যে মুসলমানিত্ব বলতে আর কিছু নেই।
যাই হোক, আজকের সর্বশেষ ডেভেলপমেন্ট হচ্ছে গত রাতে এই আসিম মুনির ইরান সফরে গেছেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন। আজ তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফের সঙ্গে কথা বলেছেন এবং একই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গেছেন 3টি দেশ সফরে, সৌদি আরব, কাতার, তুরস্ক। সৌদি আরব এবং কাতার যে কতটা পাঁচাটা কুকুর আমেরিকার, সেটি বলার আর অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গে একটু পরেই আসছি। তো শাহবাজ শরীফ গেছেন সেখানে তাদের সঙ্গে আলাপ করতে, তাদেরকে জানাতে যে আমরা আবার ইরানের সঙ্গে আমেরিকার বৈঠকের ব্যবস্থা করছি। আমি একটু আগে যে পাকিস্তান সম্পর্কে কথা বলেছিলাম সেটির বাস্তবতা দেখেন। আসিম মুনির গত সপ্তাহে যখন ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে গেছে, তখন সে সামরিক পোশাকে, হাতে ওই যে বেত আছে যে একটা লাঠি, এই লাঠিটা তার হাতে ছিল। এই লাঠি দিয়ে হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সে ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে। একটু পরে যখন ওই একই এয়ারপোর্টে একই জায়গায় যখন আমেরিকান প্রতিনিধি দল এসেছে জেডি ভ্যান্সের নেতৃত্বে, তখন সে কোট স্যুট পরে গেছে। ওখানে তার হাতে লাঠিও নেই, সামরিক পোশাকও নেই। গত রাতে সে যখন ইরান সফরে গেছে, তখন আবার তার সেই সামরিক পোশাক, সে প্লেন থেকে নেমেছে সামরিক পোশাকে, হাতে লাঠি। আজকে যখন সে বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছে, ওই সামরিক পোশাক, হাতে লাঠি। কিছু এখান থেকে অনেক কিছু বোঝার আছে। যাই হোক, যুদ্ধ বন্ধ হয়েছিল আমেরিকার পক্ষ থেকে ইরানের 10 দফা দাবি মেনে নেওয়ার মাধ্যমে। আমেরিকা যে দাবিগুলো নিয়ে এসেছিল সেই দাবিগুলোকে বারবার স্মরণ করতে হয়, কারণ এগুলো যদি আপনি সামনে না রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই যুদ্ধে কে শক্তিশালী অবস্থানে রয়েছে। আমেরিকা এসেছিল ইরানের সরকার পরিবর্তন করতে, সম্ভব হয়নি। আমেরিকা এসেছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে নিয়ে যেতে, সম্ভব হয়নি। ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিতে, সম্ভব হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে ধূলিসাৎ করে দিতে, সম্ভব হয়নি। আলোচনার মাঝখানে ট্রাম্প দুটি কথা বলেছে, দুইবার। একবার বলেছে ইরানের সমস্ত তেলের নিয়ন্ত্রণ আমি নিয়ে নেব, নিতে পারিনি। ইরানের জ্বালানি খাত ধ্বংস করে দেব, ইরানের সভ্যতা ধ্বংস করে দেব, সম্ভব হয়নি। ইরানে স্থল অভিযান চালাবো, ইরানে স্থল অভিযান চালাবে, 10,000 বিশেষ সৈন্য নিয়ে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে, 10,000, আর আগে থেকে ছিল 40,000। ভিয়েতনাম যুদ্ধে 5 লাখ মার্কিন সেনা স্থল অভিযান চালিয়েছে 20 বছর, 5 লাখ। সেখান থেকে পরাজিত হয়ে নাকানি চুবানি খেয়ে চলে যেতে হয়েছে। আফগানিস্তানে তো কিছুদিন আগে 20 বছর যুদ্ধ করে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমেরিকার ইতিহাস দেখেন, আমেরিকান জনগণের কাছে জিজ্ঞাসা করেন, তারা কোনো দিন জানে না যে ভিয়েতনামে তারা হেরে গিয়েছিল, আফগানিস্তান থেকে তারা পালিয়ে গিয়েছে, তারা জানে না। তারা জানে, ও উই হ্যাড এ টাফ টাইম ইন ভিয়েতনাম, উই হ্যাড এ চ্যালেঞ্জিং পিরিয়ড ইন আফগানিস্তান। ভিয়েতনামে আমাদেরকে খুব কঠিন সময় গিয়েছিল, আর আফগানিস্তানেও আমাদের একটু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, কিন্তু বলবে না যে আমরা হেরে গিয়েছিলাম। ঠিক পাকিস্তানিরা 71 সালের যুদ্ধে হেরে গিয়েছিল। পাকিস্তানের যে ইতিহাস আছে, বাচ্চাদেরকে যে পড়ানো হয়, এখানে কি বলে যে বাংলাদেশের মানুষের পূর্ব পাকিস্তানিদের কাছে আমরা হেরে গিয়েছিলাম? বলে না। তারা বলে যে ইন্ডিয়া হস্তক্ষেপ করেছিল, ইন্ডিয়ার কাছে আমরা হেরেছি। ইন্ডিয়াও একই দাবি করে, তারা পাকিস্তানকে হারিয়েছে। মুক্তিযুদ্ধকে পাকিস্তানিরাও দাম দেয় না, ইন্ডিয়ানরাও দাম দেয় না। যাই হোক, আমরা মূল আলোচনায় থাকি। আমেরিকা এখানে তার একটি লক্ষ্য অর্জন করতে পারেনি এবং 15 দফা দাবি যে দিয়েছিল সেই দাবি ইরান মেনে নেয়নি, বরং সেই 15 দফা দাবি শেষ করে ইরানের পক্ষ থেকে যে 10 দফা দাবি দেওয়া হয়েছে সেই 10 দফা দাবির ভিত্তিতে যুদ্ধবিরতি হয়েছে। ইরান তার অবস্থানে অটল রয়েছে যে ওই 10 দফা দাবির ভিত্তিতে আলোচনা হবে, এর বাইরে কিছু হবে না। কিন্তু আমেরিকা আবার গায়ের জোরে কথা বলতে শুরু করেছে এবং আমেরিকা যুদ্ধ সরঞ্জামগুলি, তার সেনাবাহিনী, তার যে রসদ, এগুলি আবার ফুলফিল করছে, এগুলিকে আবার ঢেলে সাজাচ্ছে যাতে আবার যুদ্ধ করা যায়। শুধু আমেরিকা আর ইসরায়েল যে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তা নয়, ইরানও প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই, যিনি ইরানের এই যে আইআরজিসির প্রতিষ্ঠাতা কমান্ডার,
ইরাক ইরান 8 বছর যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, কমান্ডিং করেছেন। এই সেনা প্রধান, এই যে সেনা কর্মকর্তা, তিনি অবসরে গিয়েছিলেন বহু আগে, তাকে আবার সামরিক পোশাক পরিয়ে ফিরে আনা হয়েছে। তিনি গতরাতে বলেছেন যে এই যুদ্ধবিরতি আমি মানি না। উনি বলছেন যে এই যুদ্ধবিরতি দিয়ে কাজ হবে না, আবার যুদ্ধ করতে হবে, আবার আমরা যুদ্ধ করে আমাদের দাবি আদায় করব। আলোচনার মাধ্যমে আমেরিকার কাছ থেকে কিছু আদায় করা যাবে না, উনি বলেছেন। আর আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন মার্কিন যুদ্ধমন্ত্রী, টেক্সাসের ডাকাত পিটার হেগসেট, সে এবং এই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান জেনারেল কেইন, এই দুজন ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলেছেন যে তারা একেবারে ইরানকে চেপে ধরেছেন, ইরানের বিরুদ্ধে জয়লাভ করতে যাচ্ছেন, ইরানকে কথা শুনতে হবে। পিট হেগসেট বলেছেন যে ইরানকে পরমাণু কর্মসূচি 0 মাত্রায় নামিয়ে আনতে হবে এবং তার কাছে যে সমৃদ্ধি ইউরেনিয়াম রয়েছে এটি আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। এখন ইরানের সামনে এখন দুটি পথ খোলা, হয় আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে এটি সে মেনে নেবে, অথবা তাকে বল প্রয়োগ করে এটি করা হবে। অর্থাৎ আমার শর্ত মেনে নিতে হবে ইরানকে, সেটি যদি আলোচনার মাধ্যমে মেনে নেয় তো ভালো, আর তা না হলে তাকে আবার বোমাবর্ষণ করে তার শক্তি ধ্বংস করে আবার এটি করা হবে। তো ভালো কথা, তো তোমরা তো 40 দিন বোমাবর্ষণ করে পারোনি, আবার আসো 40 দিন, 40 মাস, 40 বছর চালাতে থাকো, দেখো কি হয়। হুমকি দিয়ে ইরানকে পর্যদস্ত করা যাবে না। হুমকির তোমাদের মুখের কথার হুমকিতে যদি ইরান থমকে যেত তাহলে তো তোমরা আলোচনায় আসতে না। এখন আবার ইসলামাবাদে যখন আলোচনার চেষ্টা করছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যে যুদ্ধের বিরোধী, যে ব্যক্তিগতভাবে যুদ্ধ পছন্দ করে না, সে সমঝোতা চায়, সে কখনো যুদ্ধ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেনি। তো সে যখন আলোচনা করতে আসছে তখন আবার উনি একটু পিছন দিক দিয়ে হুমকি দিচ্ছেন ইরানকে, যাতে ইরান ইসলামাবাদে এসে ওনার ওই হুমকির কথা মাথায় রেখে ইরান যাতে মেনে নেয়। কখনোই না। ইরানি জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। এখানে আরেকটি মজার কথা, যেটা একটু আগে বলছিলাম সৌদি আরব এবং কাতারের কথা, আজকের এই সংবাদ সম্মেলনে সেন্টকমের প্রধান জেনারেল কেইন বলেছেন যে ইসরায়েল এই যুদ্ধে আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে, সে খুব শক্তিশালী মিত্র ছিল। আর সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এরাও আমাদেরকে অসাধারণভাবে সাহায্য করেছে। অর্থাৎ ইরান বিরোধী যুদ্ধে এই দেশগুলো মানে যতটা সম্ভব তারা আমাদেরকে সাহায্য করেছে। এবং সে বলেছে, জেনারেল কেইন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মিডিয়ায় দেখবেন, বলছে যে বাহরাইনের রাজা, সে আমাদের সেনাদেরকে নাম ধরে ধরে চেনে। কারণ সেনা বলতে যদি হাজার হাজার হয়, হাজার হাজারকে তো চেনা সম্ভব না, অন্তত সে সেনা বলেছে, আমি ধরলাম যে কমান্ডার, মার্কিন কমান্ডারদেরকে বাহরাইনের রাজা নাম ধরে ধরে চেনে। এই হচ্ছে সেই বাহরাইন, যে বাহরাইন 1971 সাল পর্যন্ত ইরানের অংশ ছিল। 71 সালে সে ওখানে একটা গণভোটের মাধ্যমে বাহরাইন স্বাধীন হয় এবং ইরান যে কোনো সময় ইচ্ছা করলে বাহরাইনকে দখল করে নিতে পারে। ইরানের সেই সামরিক শক্তি রয়েছে, কিন্তু ইরান সেই কাজ করতে যায়নি কখনো। এখনও বাহরাইনকে ইরান সেই হুমকি দেয়নি, কখনোই হুমকি দেয় না। কিন্তু এই আরব দেশগুলোতে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলি ইরান গুড়িয়ে দিয়েছে এই কারণে যে এইসব দেশ ইরানের হামলায় সাহায্য করেছে। আর আজকে জেনারেল কেইন যেটা বলেছেন, এরপরে আর ইরান যদি শুধুমাত্র মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকে তাহলে হয়তোবা ইরান তার দায়িত্ব ঠিক মতন পালন করবে না। ইরান আজকে যে কেইন যে কথা বলেছে, তারপরে আবার যদি যুদ্ধ শুরু হয়, এবার ইরান এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর স্বার্থে সরাসরি আঘাত হানবে বলে আমার কাছে মনে হয়, যদি আবার যুদ্ধ শুরু হয়। তো এখন সামনে আমাদের দুটি রাস্তা, একটি হচ্ছে যে ইসলামাবাদে আবার আলোচনা হতে যাচ্ছে, সেটির তারিখ এখনও নির্ধারিত হয়নি। শাহবাজ শরীফও দেশের বাইরে, সেনা প্রধানও দেশের বাইরে। আসিম মুনির হয়তো তেহরান থেকে ইসলামাবাদে ফিরে এসেছেন অলরেডি, কিন্তু শাহবাজ শরীফ কাতারে রয়েছেন, কাতার থেকে যাবেন তুরস্কে, হয়তো আগামীকাল ফিরে আসবেন শুক্রবার। শনি রবিবারের দিকে হয়তো আমরা আরেকটি আলোচনা বৈঠক দেখতে পাবো। তার আগে যুদ্ধ হবে না, কিন্তু এই আলোচনা এবার যদি ব্যর্থ হয়
আমি বলেছি এর আগেও যে ৪৭ বছর ধরে ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত, সংঘর্ষ, শত্রুতা। এই শত্রুতা ৪৭ দিন মিনিমাম লাগবে। যদি 1 বছরের সমস্যা তারা একদিনে সমাধান করে তাহলে লাগবে ৪৭ দিন, 1.5 মাস। সেখানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, একটা বৈঠক, 2টা বৈঠকে কিছুই হবে না, কিছুই হবে না। তবে এবার আমেরিকা যে ভাব দেখাচ্ছে এবং ইরানও যে প্রস্তুতি নিয়েছে, তাতে মনে হচ্ছে যে এবার ইসলামাবাদের আলোচনা যদি ব্যর্থ হয়, আবার একটা সংঘর্ষ, সংঘাত বেঁধে যেতে পারে। ইরানের ক্ষতি হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইরান নতি স্বীকার করবে না। F-35 যুদ্ধ বিমান হচ্ছে এখন আমেরিকা এবং ইসরায়েলের তুরুপের টাস। এই যুদ্ধ বিমান দিয়ে ইরানকে তারা পর্যদস্ত করছে। আর ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখে সারা বিশ্বে জ্বালানি সংকট সৃষ্টি করে ইরান আমেরিকার উপর চাপ সৃষ্টি করবে। ইরানের বক্তব্য হচ্ছে, আমি তো ৪৭ বছর ধরে জ্বালানি অবরোধের উপরে আছি, নিষেধাজ্ঞার উপরে আছি। আমি ৪৭ বছর ধরে যে কষ্ট পেয়েছি তা তোমরা বিশ্ববাসী তোমরা একটু পাও, তোমরা একটু চেখে দেখো যে কেমন লাগে। আর এই সংকট আমি সৃষ্টি করতাম না যদি আমি আক্রান্ত না হতাম, যদি আমেরিকা এবং ইসরায়েল আমাকে আক্রমণ না করত। যেসব দেশ তোমরা এখন জ্বালানির কষ্ট পাচ্ছ, আমি উদাহরণ দিচ্ছি বাংলাদেশের প্রসঙ্গে। আমি ঢাকায় বসে কথা বলছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ সরকার এই অবৈধ এবং অন্যায় হামলার নিন্দা পর্যন্ত জানায়নি। নিন্দা জানালো না, ভালো কথা, কিন্তু ইরানের সুপ্রিম লিডার, একটি দেশের সর্বোচ্চ নেতা, তাকে হত্যা করা হয়েছে। সে যদি স্বাভাবিক মৃত্যুও হতো তাহলেও তো আপনি একটা শোক বার্তা পাঠাতেন যে আমরা ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানাচ্ছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই কথাটি পর্যন্ত বলেননি। তারপরে এখন বাংলাদেশ বলছে যে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, কেন ইরান বাংলাদেশের তেলের জাহাজ ছাড়ছে না। অমূলক কথাবার্তা। তারপরেও আমরা মনে করি যে ইরান সুযোগ থাকলে বাংলাদেশের জ্বালানি তেল ছেড়ে দেবে, কারণ ইরান জানে বাংলাদেশের সরকারের হাত পা বাঁধা। বাংলাদেশের সরকারের পক্ষে অনেক কথা বলা সম্ভব নয়, কিন্তু বাংলাদেশের 90% মুসলমানের প্রত্যেকে চায় ইরান এই যুদ্ধে জয়লাভ করুক। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ইরানের এই যুদ্ধে জয়ী হওয়া উচিত, কারণ ইরান যদি এবার হেরে যায় তাহলে এরপরে একটা একটা করে মুসলিম দেশ ধরবে আর ওরা নাস্তা করবে। একটা একটা মুসলিম কান্ট্রি ধর, সকাল বিকাল নাস্তা কর। এই হবে আমেরিকা এবং ইসরায়েলের পরবর্তী স্লোগান। আল্লাহ আমাদেরকে সেই অবস্থা থেকে রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।